নমস্কার। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ এখনো চলছে। 18ই জুন পর্যন্ত সময় আছে। অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন, অনেকে এখনো ফর্ম ফিল আপ করেননি, করবেন বলে ভাবছেন। কিন্তু এরই মাঝখান থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। অনেকের মনেই অনেক কিছু সংশয় দেখা দিয়েছে এবং বারে বারে সেই সংশয় বা প্রশ্ন আপনারা আমাদের কাছে জানিয়েছেন। আজকে সবটা একত্রিত করে এই ভিডিওতে আপনাদেরকে উত্তর দেব। সুতরাং কি কি বিষয়ে এই সংশয়গুলো দেখা দিচ্ছে? প্রথমত, সত্যই কি বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে, অথবা শূন্য পদ কত থাকতে পারে? তৃতীয়ত, একজন প্রার্থী কি দুটো বিষয়ে আবেদন করতে পারবে? পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন, যেমন পিএইচডির নাম্বার কি অ্যাড হবে যদি সম্পূর্ণ না হয়? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, নাম্বার ডিস্ট্রিবিউশন বা নাম্বার বিভাজনের যে তালিকাটি এখন ঘুরছে এদিক ওদিক সোশ্যাল মিডিয়ায়, সেটা ঠিক কতটা সত্য বা সেটার সত্যতা ঠিক কতটা আছে, এই বিষয়ে আপনারা সকলে জানতে চেয়েছেন। কারণ আমরা দেখতে পেয়েছি যে আগে নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা ছিল, এখন ওই তালিকা অনুযায়ী সেই নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা হচ্ছে। সত্যই কি পিএইচডিতে 25 নাম্বার থাকবে? আজকে এই ভিডিওতে সবটা জানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনাকে। তাহলে আশা করি আপনিও আপনার উত্তরটা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তাহলে শুরু করি আজকে আমাদের যে আসল বিষয়, সেটা হচ্ছে প্রথমেই যদি একটু আমরা খেয়াল করি বয়স সীমা ঠিক কত থাকবে। আমরা প্রত্যেকে জানি নতুন সরকার আসার পরে নোটিফিকেশন নতুন করে আসতেই যেহেতু ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে, কারণ এই যে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো, এখন আমরা দেখতে পাচ্ছি 40-এর বদলে, অর্থাৎ ইউআর 40 ছিল আগে, সেই ইউআর এখন 45 হয়েছে। এবং এই 45 এটা ইউআরদের জন্য, +3 ওবিসি, +5 এসসি এসটি, এভাবে চলছে। আমাদের 18ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে আমরা জানি, আর এই জন্যই আমাদের আরো বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে কি হতে চলেছে এইবার। ঠিক আছে, তারপরে কত শতাংশ নম্বর পেলে নম্বর প্রয়োজন হয়, এটা মোটামুটি যারা সিএসসি সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকেই জানেন। যারা এই প্রথম হয়তো ফর্ম ফিল আপ করবেন বলে ভাবছেন বা করতে চলেছেন, তাদের জন্য এই বিষয়টি বা তাদের কাছ থেকে এই প্রশ্নটা পেয়েছি, সেটা হচ্ছে কত শতাংশ নাম্বার। যেমন সিএসসির ক্ষেত্রে এই রকম নির্দিষ্ট কোনো নম্বরের প্রয়োজন হয় না ইন্টারভিউয়ের ক্ষেত্রে, কিন্তু যেটা হয় নেট সেট পাস করার জন্য বা নেট সেট পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য 55% মাস্টার্সে প্রয়োজন হয়। এটাও কিন্তু ইউআরদের ক্ষেত্রে। বাকি 5% যেমন নাম্বার কম প্রয়োজন হয় ক্যাটাগরি ভিত্তিক, সেটা আবার আছে আলাদা। ঠিক আছে, কিন্তু 55% নাম্বার আমাদের প্রয়োজন হয় ইউআরদের ক্ষেত্রে যদি আপনার 55% মাস্টার্সে না থাকে, আপনি নেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। ক্লিয়ার? তাহলে 55%টাই আমাদের ধরে নিতে হবে নাম্বার। 55% নাম্বার থাকলে মাস্টার্সে আপনি নেট সেট কোয়ালিফাই করছেন, নেট সেট কোয়ালিফাই করার পরই আপনি এলিজেবল সিএসসির ইন্টারভিউর জন্য। ক্লিয়ার বিষয়টা? ওকে। একজন প্রার্থী কি দুটো বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে? এই প্রশ্নটা সব থেকে বেশি এসেছে। কারণ হচ্ছে একজন প্রার্থী দুটো বিষয়ে কি অ্যাপ্লাই করতে পারবে, প্রশ্ন আসার কারণটাই সকলে জানে একটা বিষয়ে তো সকলে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু দুটো বিষয়ে, হ্যাঁ, দুটো বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে একজন প্রার্থী। ঠিক আছে, এরকম দৃষ্টান্তও আছে। এবং বেসিক্যালি এই প্রশ্নটা কাদের কাছ থেকে আসে, যেমন অনেক ছাত্রছাত্রী এমএ করেছে বাংলাতে, গ্রাজুয়েশন এমএ করেছে বাংলাতে, তারপরে সে বিএড করেছে, তারপর এমএড করেছে, তারপর এডুকেশনে সে নেট দিয়েছে, এবার এমএড ইকুইভ্যালেন্ট মাস্টার্স। ফলত এডুকেশনে যে যখন নেট কোয়ালিফাই করছে, বাংলাতেও হয়তো নেট কোয়ালিফাই করেছে, মাস্টার্সও করেছে বাংলায়, সুতরাং
তার সবকিছু যোগ্যতাই আছে দুটো সাবজেক্টকে অ্যাপ্লাই করার জন্য, তাই সে করতে পারবে। আর এরকম দৃষ্টান্ত আছে, এই জন্যই বললাম, একজন প্রার্থী দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করে প্যানেলে নামও উঠেছে, একটা একে একটায় দুয়ে, মানে একটা সাবজেক্টে একে একটা সাবজেক্টে দুয়ে। যারা মোটামুটি খোঁজ খবর রাখেন তারা জানবেন এ বিষয়ে। সুতরাং তারপর অবশ্যই তাকে যে কোনো একটা চুজ করতে হবে, কিন্তু অ্যাপ্লাই সে করতে পারবে। এবং যদি ইন্টারভিউ একদিনে না হয় তো আরো ভালো, কিন্তু ইন্টারভিউ বেসিক্যালি একদিনে হয় না, মানে দুটো সাবজেক্টের ইন্টারভিউ মানে এইরকম বিষয় খুব একটা দেখা যায় না, আলাদা আলাদা দিনে ইন্টারভিউ পড়তে চলেছে। ওকে, শূন্য পদ কত? আচ্ছা, শূন্য পদ তো এখনো পুরোপুরি ভাবে জানা যায়নি, তবে কম বেশি কানাঘুষো কিছু কথা শোনা তো যায়, সেখান থেকে 2000-এর কাছাকাছি শূন্য পদ শোনা যাচ্ছে। তবে এখন আশা করা যায় শূন্য পদ বৃদ্ধি পেতে চলেছে, কারণ আপনারা জানেন সম্প্রতি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে যে যা কিছু শূন্য পদ আছে তার আপডেট দিতে, আপডেট জমা করতে। এবং এই যে কালকে বা আগামীকাল 3রা জুন এবং 6ই জুন যে মিটিং আছে মুখ্যমন্ত্রীর, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। নিয়োগ বিধি, পরীক্ষার প্যাটার্ন, শূন্য পদ, যাবতীয় বিষয় সমস্ত চাকরির ক্ষেত্রেই, ঠিক আছে, 100 পয়েন্ট রোস্টার কিভাবে কার্যকরী হবে, সমস্ত ব্যাপার নিয়ে একটা খুব বড় ধরনের আলোচনা হতে চলেছে, এটা আমরা জানি। এই বিষয়ে আরো পরবর্তী ভিডিওতে কথা বলবো। আপাতত এখন যেটা বিষয় আমাদের উত্তরগুলো দিয়ে নিই। চুক্তিভিত্তিক অধ্যাপকদের বয়সের ছাড় থাকবে। আমরা জানি যে স্যাক্টদের বয়সের ছাড় রাখা হয়েছে, অর্থাৎ স্যাক্টদের বয়স যে সীমা সেটা 47 করা হয়েছে, ঠিক আছে, 47 করা হয়েছে স্যাক্টদের বয়স। তাহলে স্যাক্টরা যাদের বয়স 47-এর মধ্যে তারা ইজিলি ইন্টারভিউ দিতে পারছেন। আবার বেসরকারি কলেজে পড়ালে বয়সের ছাড় কি থাকে? আপাতত ভাবে ধরে নেওয়া যেতে পারে বেসরকারি কলেজে পড়ালে বয়সের ছাড় থাকবে না। আর 5টা ক্যান্ডিডেটের মতোই তাকেও ইন্টারভিউয়ে বসতে হবে, কারণ বেসরকারি চাকরি কলেজে সে যখন চাকরি করছে, যেহেতু সরকারি সিএসসি কলেজ সার্ভিস কমিশন সহকারী সরকারি অধ্যাপক নিয়োগ করছে, ফলত এক্ষেত্রে বেসরকারি কলেজে যারা পড়ান তারা আলাদা করে সুবিধা পাবেন বলে মনে হয় না, ঠিক আছে। বেসরকারি কলেজে পড়ালে অভিজ্ঞতার নাম্বার কি পাবো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অভিজ্ঞতার নাম্বার তো আছে সিএসসি তে, যারা পড়ান মোটামুটি স্যাকদের ক্ষেত্রেও আছে, অতিথি অধ্যাপকদের ক্ষেত্রেও আছে। তাহলে বেসরকারি কলেজে যারা পড়াবে তারা কি পাবে? এক্ষেত্রে ওই উত্তর একই, সম্ভবত পাবে না, কারণ বেসরকারি কলেজে পড়ানোর অভিজ্ঞতাকে ধরা হবে না। আর 5 জন ক্যান্ডিডেটের মতোই হয়তো তাদেরকেও দেখা হবে, কারণ যেহেতু এটা সরকারি কলেজে নিয়োগ হচ্ছে, সেই প্রসেসে তারা অংশগ্রহণ করছে, সুতরাং বেসরকারি অভিজ্ঞতা সম্ভবত এখানে ধরা হবে না, ঠিক আছে। নেক্সট আসি, কি বলা হয়েছে দেখি একটু আমরা আরো আপনাদের কথাগুলো শুনি। আচ্ছা, কারা পাবেন অভিজ্ঞতার নাম্বার? তাহলে অবশ্যই যারা সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চুক্তিভিত্তিক বা স্যাক্ট হিসেবে পড়াচ্ছেন তারা পাবেন, অথবা যারা গেস্ট হিসেবে পড়াচ্ছেন তারা পাবেন অভিজ্ঞতার নাম্বার। শুধু সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা যুক্ত আছেন, সরকারি কলেজে যারা যুক্ত আছেন তারা পাবেন। এবং পাশাপাশি অনেকে আছেন যারা অভিজ্ঞতার নাম্বারটা কি হয়, যে যারা হয়তো পার্মানেন্ট, কিন্তু সে যে কলেজে আছে সে কলেজও তার বাড়ি থেকে অনেক দূর, তিনি হয়তো আবার আসতে চাইছেন কাছাকাছি কোথাও, তাহলে ভালো র্যাঙ্ক তার প্রয়োজন হয়, সুতরাং তিনি আবার যদি সিএসসি তে বসতে চান, মানে সিএসসি এর ইন্টারভিউ দিতে চান, অ্যাপ্লাই করতে চান, তিনি কিন্তু আবার বয়সের তিনি কিন্তু অভিজ্ঞতার নাম্বার পাবেন। তাহলে কি হলো, এক হচ্ছে সরকারি কলেজে যারা চুক্তিভিত্তিক বা স্যাক্ট বা অতিথি অধ্যাপক হিসেবে কাজ করছেন তারা অভিজ্ঞতার নাম্বার পাচ্ছেন। আবার যারা যে সমস্ত পার্মানেন্ট অধ্যাপকরা এখনো আছেন, তারা হয়তো কোনো রকম মানে তাদের যেখানে তারা চাকরি করছেন সেখান থেকে তারা কাছাকাছি আসতে চাইছেন, তার জন্য তারা অ্যাপ্লাই করছেন, বা যাবতীয় যা কিছু কারণ হতে পারে, তারাও যদি অ্যাপ্লাই করেন তারা কিন্তু অভিজ্ঞতার নাম্বার পাবেন, সরকারি সমস্ত অধ্যাপকেরা, ঠিক আছে। হলো ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এমএ পার্সুইংরা নেট পাস আছে তাহলে অ্যাপ্লাই করতে পারবে? নেট পাস আছে, অ্যাপ্লাই করতে পারবে কিনা বিষয়টা হচ্ছে এরকম যে এমএ পার্সুইং অর্থাৎ এমএ চলছে, সে এমএর ফার্স্ট ইয়ার হলে নেটে তো বসতে পারে, কিন্তু অ্যাপ্লাই করতে সে পারবে, কিন্তু এটা দেখতে হবে লাস্ট ফর্ম ফিল আপ পর্যন্ত, লাস্ট ফর্ম ফিল আপের ডেট পর্যন্ত তার মাস্টার্স কমপ্লিট হয়ে যেতে হবে এবং তার সঙ্গে রেজাল্টও তার চলে আসতে হবে।
তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। এটা একদম সহজ কথা, ঠিক আছে? কারণ নেট তার যেহেতু হয়ে আছে, ঠিক আছে, কিন্তু মাস্টার্সের রেজাল্ট তার প্রয়োজন হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পিএইচডি সম্পূর্ণ না হলে নম্বর পাওয়া যায় না? পাওয়া যায় না। পিএইচডি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, ভাইভা ভয়েস হয়ে গেছে, প্রফেশনাল সার্টিফিকেট সে পেয়ে গেল, অবশ্যই সে নাম্বার পাবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যদি এই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়, অবশ্যই সে নাম্বার পাবে, কিন্তু না হলে নাম্বার পাবে না। সাধারণত দেখা যায় যে পিএইচডি সব কমপ্লিট হয়ে গেছে, ভাইভাও হয়তো হয়ে গেছে, কোনো কারণে প্রভিশনাল আটকে আছে, তখন ইন্টারভিউ বোর্ড ডিসাইড করবে যে তাকে নাম্বার কিছু দেওয়া যাবে কি যাবে না। সেটা ডিপেন্ড করবে সেই বোর্ডের ওপর, তাদের সিদ্ধান্তের ওপর। কিন্তু যদি অফিসিয়ালি দেখা যায় লাস্ট ডেট ফর্ম ফিল আপের যেটা থাকবে তার মধ্যে যদি প্রভিশনাল চলে আসে, পিএইচডি কমপ্লিট হয়ে যায়, তাহলে অবশ্যই নাম্বার পাবে। জার্নালে কিভাবে নাম্বার বিভাজন হয়? জার্নালে অনেক রকমের জার্নাল আছে। ইউজিসি কেয়ার লিস্টে জার্নাল হয়, পিয়ার রিভিউ জার্নাল হয়, ইন্টারন্যাশনাল জার্নাল হয়, বই হয়, একক গ্রন্থ হয়, আবার সম্পাদনা গ্রন্থ হয়, অনেক রকমের বিষয় আছে। এক্ষেত্রে ইউজিসি কেয়ার লিস্টের অবশ্যই নাম্বার বেশি পাওয়ার কথা, কিন্তু এখন সাধারণত ধরা হচ্ছে যে সমস্ত, তবে সমস্ত মানে এই নয় যে যার কোনো আইএসবিএন নেই, আইএইচএসএন নেই, সেই আইএইচএসএন নেই যে জার্নালের, সেখানে লিখলেও নাম্বার পাওয়া যাবে না। তবে স্বাভাবিকভাবেই যে ইউজিসি কেয়ার লিস্টেড পিয়ার রিভিউ, ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউ, এগুলোই নাম্বার একটু বেশি আসে। এবং পাশাপাশি যদি আপনার সম্পাদনা গ্রন্থ না হয়ে একক গ্রন্থ থাকে, সেক্ষেত্রে আপনার একটু নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তারপরে নেট সেট আমার দুটোই আছে, তাহলে কি দুটোতেই নাম্বার পাবো? না, নেট সেট যদি দুটো থাকে, দুটোতে নাম্বার পাওয়া যাবে না, যে কোনো একটাতে নাম্বার পেতে হবে। এতদিন পর্যন্ত যা দেখা গেছে, জেআরএফ এর জন্য ছিল 7, ঠিক আছে, নেট আর সেটের জন্য ছিল 5, নেট আর সেটের জন্য ছিল 5। তাহলে আপনি 5 + 5 10 পাবেন না, যে কোনো একটাতে 5 পাবেন। মানে আপনার যদি নেট থাকে তো অবশ্যই নেটের সার্টিফিকেট নিশ্চিত আপনি দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার 5 আপনি পাচ্ছেন। তো নেট বা সেট দুটো মিলিয়ে প্লাস করে 10 আপনি পাবেন না, ঠিক আছে? এবং এখন যেই যে বললাম যে নতুন একটি তালিকা যে ঘুরছে এদিক ওদিক সোশ্যাল মিডিয়ায়, সেখানে আবার জেআরএফ এর জন্য 10 করে দেওয়া হয়েছে, নেটের জন্য 8 রাখা হয়েছে, সেটে 6 রাখা হয়েছে। সেটা এখনো সত্যতা পুরোপুরি আমরা জানতে পারছি না, তাই সেই প্রসঙ্গটায় পরে আসছি। আচ্ছা, পিএইচডি আর এমফিল এর দুটো নাম্বারই কি পাওয়া যাবে? না, পিএইচডি এমফিল দুটো থাকলে দুটো নাম্বার সে পাচ্ছে না। তার যদি পিএইচডি থাকে, সে পিএইচডির নাম্বারটাই পাবে, কারণ আপাতত এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এমফিল আর এখন পুরোপুরি বন্ধ, এমফিল আর হয় না, এখন শুধু পিএইচডি হয়। তাহলে পিএইচডিটাই, যাদের এমফিল পিএইচডি আছে তারা শুধু পিএইচডির নাম্বারটাই ওখানে পাবে। আর যাদের এমফিল আছে তাদের ক্ষেত্রে কি, তাদের যেহেতু তারা আগের পিএইচডি করেননি, তাদের ক্ষেত্রে এমফিল এর নাম্বারটা তারা দিতে পারবে। তবে এক্ষেত্রেও একটা বিষয় বলে রাখি, এই এমফিল পিএইচডি সেকশনটা নিয়ে গন্ডগোল হচ্ছিল ফর্মের মধ্যে, এমফিল এর কিন্তু সেকশন দেখা যাচ্ছিল না। এখন বলতে পারছি না, এখন হয়তো সম্ভবত দেখা যেতে পারে, একবার আপনারা দেখে নেবেন সেই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে সব থেকে চর্চিত জায়গা যেটা হচ্ছিল, সেটা বলা হচ্ছে যে সবাই কম বেশি আলোচনা করছে যে তাহলে কি পিএইচডিতে আমাদের এইটা নাম্বার থাকবে 25 নাম্বার। আচ্ছা, এইটা কতটা সত্য, এই নিয়ে এখন প্রচুর কথাবার্তা চারিদিকে চলছে কান পাতলেই। ব্যাপারটা হচ্ছে যে এই যে নোটিশটা বা এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনের যে তালিকা আমরা দেখতে পাচ্ছি, এটা নোটিশটি, এটা কিন্তু ওয়েবসাইটে এখনো কোনো রকম ভাবে ওয়েবসাইট থেকে পাওয়া যায়নি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যায়নি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট না থাকলে এটা নিয়ে এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করার আমার মনে হয় না প্রয়োজন আছে। মোটামুটি যদি এই জায়গায় দেখি কি কি বলা হয়েছে, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি 80% বেশি নাম্বার পায় তাহলে 21 পাবে, 60 থেকে 80-র মধ্যে হলে 19 পাচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েটেও একই ব্যাপার, 80-র বেশি পেলে সেখানে 23 লেখা হয়েছে। তার এই 60 to 80-র মধ্যে পেলে হচ্ছে তাকে বলছে যে 23 পাবে, ঠিক আছে? এমফিল পিএইচডিতে 25 করা হয়েছে, নেটের ক্ষেত্রে বললাম 8, জেআরএফ এ 10 বলা হয়েছে, সেটের ক্ষেত্রে 6 রাখা হয়েছে, তারপরে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 রাখা হয়েছে। মানে এইভাবে এটাকে বিভাজন করা হয়েছে, ঠিক আছে? সাধারণত যদি দেখতে যাই, মোট 100 নাম্বারের এই তালিকা, মানে একাডেমিক ধরে, টিচিং এক্সপিরিয়েন্স ধরে, পিএইচডি ধরে, সবকিছু ধরে 100 নাম্বারের এই তালিকা করা হচ্ছে, ঠিক আছে? যেমন কি
এবার যদি এটা একটু আমরা ভালো করে দেখি যে এখানে এক্সপিরিয়েন্সের 10 নম্বর বলা হয়েছে, পিএইচডির 25 বলেছে, বাকি সবকিছু হচ্ছে ওই যদি ইন্টারন্যাশনাল কেউ অ্যাওয়ার্ড পায় তার জন্য 3, বা কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে তার জন্য 2, এইভাবে একটা বিভাজন করা হয়েছে। পাবলিকেশনও রাখা হয়েছে, সবকিছু মিলিয়ে, ঠিক আছে, 6 রাখা হয়েছে পাবলিকেশনে। এই যে বিষয়টার ওপর এখন প্রচুর প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে এটা কি সত্য আদতে। আবার অনেকে বলছেন যে আসলে এটা একটা শর্ট লিস্ট হতে পারে, এরপরে ইন্টারভিউ হতে পারে। আর এই যে 100 নাম্বার রাখা হয়েছে এটা হয়তো পুরোপুরি 100 নয়, কারণ 10 নাম্বার তো মিনিমাম ইন্টারভিউতে থাকবে, কারণ এটা হচ্ছে একটা এ গ্রুপের ইন্টারভিউ। দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়োগ, এ গ্রুপের নিয়োগ, এবং তার সঙ্গে এবং অধ্যাপক নিয়োগ, যেহেতু অন্তত পক্ষে তো একটা ডেমো, তার টিচিং স্কিল তো দেখা হবেই, তার জন্য তো 10 মিনিমাম থাকবে। আগে যে 40 ছিল, নেমে তো অন্তত 10 থাকবে। এই নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। এবার অনেকে কি বলছেন, এই যে 100 নাম্বার আছে এটা সম্ভবত ওয়েটেজ হতে পারে, এটা সম্ভবত ওয়েটেজ হতে পারে, তারপরে হচ্ছে কি হবে, পরে হচ্ছে ইন্টারভিউ হয়তো হবে। তো এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সত্যতা নেই। আমরা দেখতে পাবো যদি কলেজ সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আপডেট দেয়, নতুন করে কোনো নোটিশ দেয়। কারণ যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে ইন্টারভিউয়ের নাম্বারটা কমানো হবে, এবার যদি ইন্টারভিউয়ের নাম্বার কমানো হয়, একাডেমিকের নাম্বার বাড়ানো হয়, সেক্ষেত্রে তখন আমরা এটাকে সত্য বলে ধরতে পারবো যদি অফিসিয়াল ওয়েবসাইটে পাই। নচেত এখন এটাকে আমরা কোনো রকম ভাবে সত্য হিসেবে ধরতে পারছি না আপাতত এটা। কারণ এই যে গ্র্যাজুয়েশনের যে নাম্বার ডিস্ট্রিবিউশন, পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার ডিস্ট্রিবিউশন, এইরকম ভাবে একাডেমিক দেখতে গেলে কিন্তু অনেক মুশকিলে পড়বেন যারা অনেক আগে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা। ফলত এটা নিয়ে এখনো বেশি মাতামাতি করার কিছু নেই, সবটা আমরা দেখতে থাকবো। যদি এরকম কোনো আপডেট পাই সবার আগে আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা নিয়ে কেউ ভয় পাবেন না বা দুশ্চিন্তা করবেনও না যে এটা এরকম হয়েছে তাহলে কি হবে, ইন্টারভিউ ডাক পাবো না তো তাহলে আমরা, এরকম অনেকে ভাবছেন, অনেকে প্রশ্ন করছেন। সকলের উদ্দেশ্যে বলবো এরকম কিছু ভাববেন না এখনো পর্যন্ত, আগে সমস্ত নোটিফিকেশন আসুক। যদি এই নোটিশ আগে আমরা দেখতে পাই ওয়েবসাইটে, তাহলে তখন আমরা অবশ্যই আপনাদেরকে এসে সব ব্যাপারটা বুঝিয়ে বলবো। তাহলে এরপরও যদি আপনাদের এর বাইরে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো সবগুলো বললাম, তারপরও যদি আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে সে উত্তর দেওয়ার। ধন্যবাদ।